ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, গল্পটা শুরু হওয়ার আগেই বলি, আজ সাত সকালে হাওড়া টু মুম্বাই মেল ট্রেনের অ্যাক্সিডেন্টটা শুনলাম। খুবই খারাপ লাগছে যারা ভিকটিমস তাদের জন্য। কম করে 2 জন মারা গেছে, 20 থেকে 25 জন মতন ইনজিওর্ড। গত 2 মাসে বন্ধুরা ইন্ডিয়াতে 3টে এরকম কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা খুবই কিন্তু চিন্তার বিষয়। এরকম প্রায়শই কিন্তু ঘটতে থাকছে। যারা মারা গেছে এই ইনসিডেন্টটায় তাদের আত্মার শান্তি কামনা করি। আর এই ঘটনাটি সম্পর্কে আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে তবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো এই ঘটনাটা সম্পর্কে আমরা ভৌতিক রহস্য খুবই শোকাহত। তো এবার আসি আমাদের মেইন টপিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার 63 নম্বর এপিসোড। 62 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 62 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে কাঁচরাপাড়া থেকে সুরজ শর্মা। তো সুরজ শর্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো সুরজ শর্মা বলছে, আমি সুরজ শর্মা, আমার মা যেহেতু বাঙালি তাই আমি বাংলাটা খুব ভালোই বুঝি। একটু একটু সমস্যা হয় কিন্তু বাংলাটা মোটামুটি খুব ভালোই বুঝি। তো আমি প্রায় 1.5 বছর ধরে ভৌতিক রহস্যের ভিডিও দেখছি। তো সুরজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ 1.5 বছর ধরে আমাদের ভৌতিক রহস্যের সঙ্গে পাশে থাকার জন্য। তো সুরজ বলছে, আমার ভৌতিক রহস্যের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। তো আমি ভেবেছিলাম আমার জীবনে কোনো ভৌতিক ঘটনা যদি কোনোভাবে ঘটে যায় তো একদিন না একদিন সেটা আমি ভৌতিক রহস্যের সঙ্গে শেয়ার করব। আর সেই দিনটা আজ এসেই গেল। গত 5 মাস আগে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যখন আমি কাঁচরাপাড়া কলেজে ভর্তি হই। কাঁচরাপাড়া কলেজে যখন আমি ভর্তি হই তখন আমার পাশের পাড়ার বন্ধু বিশালও আমার সাথে সেই কলেজে ভর্তি হয়েছিল। তো বিশাল আর আমি কলেজে ভর্তি হওয়ার পর হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিই। তো হোস্টেলে যখন থাকার সিদ্ধান্ত নিই, বিশালের হোস্টেল নম্বরটা ছিল, হোস্টেল নম্বর না ঠিক, হোস্টেলের রুম নম্বর। হোস্টেলের রুম নম্বরটা ছিল বিশালের 251 আর আমার ছিল 252। তো সুরজ, বিশাল জানতো না যে আমি 252 নম্বর রুমটাতেই এসেছি। ও জানতো হয়তো অন্য কোনো রুমে আমি এসেছি। যখন আমি বিশালের ঘরে গেলাম আমার ঘরের সমস্ত জিনিসপত্র রেখে ওর ঘরটা দেখতে, বিশাল বলল, কিরে কলেজ কেমন লাগলো? হ্যাঁ ভালোই লাগলো, খারাপ না। তো হোস্টেলটা? হ্যাঁ হোস্টেলও তো ভালো। তো তুই কত নম্বর রুমে এলি রে? আমি তো ওই তো 252। কত? কেন 252? তুই জানিস ওই রুমটা সম্পর্কে? না তো কেন, কোনো সমস্যা আছে? তুই ইতিমধ্যেই যা ইয়ের কাছে। কোথায়? হোস্টেল ম্যানেজারের কাছে যা। কেন? গিয়ে বল তোকে 252 নম্বর রুমটা চেঞ্জ করে দিতে। আরে কেন রে বাবা, রুমটা তো দেখে আমার কোনো খারাপ কিছু মনে হলো না। তোকে যেটা বলছি তুই শোন, রুমটা গিয়ে চেঞ্জ করিয়ে নে। আরে কেন রে সেটা তো আমাকে বল। আচ্ছা তাহলে বলছি শোন, এখানে বস, বিছানায় বস, আমি তোকে একটু জল দিচ্ছি, এনে জল খা। আচ্ছা সে ঠিক আছে, তুই আমাকে ঘটনাটা তো বল, কি বলতে চাইছিস? ওই রুমে আজ থেকে 2 বছর আগে, হ্যাঁ, একটা মেয়ে সুইসাইড করে মারা যায়। 252 নম্বর রুমে? হ্যাঁ 252 নম্বর রুমেই গলায় দড়ি দিয়ে মারা গেছিল একটা মেয়ে।
মেয়েটার নাম ছিল রুমা বিশ্বাস। উম, তাহলে আমি এখন কি করব? তুই যা হোস্টেল ম্যানেজার কাছে গিয়ে বল রুমটা চেঞ্জ করে দিতে। তুই কি করে জানলি? তুই তো আমার সাথেই নতুন কলেজে এলি। আরে ওই দেখ, ওই ঘরটা আছে, হ্যাঁ 254, হ্যাঁ রোহন, হ্যাঁ রোহনের সাথে আমার অনেক বছরেরই বন্ধুত্ব। রোহন এখন সেকেন্ড ইয়ার। রোহন এই খবরটা জানে, কলেজে আরো সবার থেকে জেনেছে। জানার পর থেকেই আমাকে বলেছে, আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতাম। আমি ঠাকুরকে ডাকছিলাম যাতে যা হোক 252 নম্বর রুমটা যেন আমার না পড়ে ভাগ্যে। 251 নম্বর রুম পড়েছে, খুবই ভালো আছি। 252 নম্বর রুমটা যেন না পড়ে। কিন্তু তুই যা গিয়ে হোস্টেল ম্যানেজারের কাছে বল যে রুমটা চেঞ্জ করে দিতে। বিশালের কথা শুনে হোস্টেল ম্যানেজারের কাছে গেলাম। হোস্টেল ম্যানেজারের কাছে গিয়ে বললাম, ইয়ে স্যার, আমার রুমটা কি চেঞ্জ করে দেওয়া যাবে? রুমটা সম্পর্কে তো অনেক ঘটনা শুনলাম। হ্যাঁ, রুমটা সম্পর্কে ঘটনা শুনেছো, ওরকম কিছু একটা ঘটেছে, তবে সেরকম কিছু রুমটা অসুবিধা হবে না তোমার। না মানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি টাইপস কোনো কিছু ঘটবে না তো আমার সাথে? আরে না গো বাবা, সেরকম কিছু ঘটবে না। নাহলে কি আমরা তোমাকে দিতাম নাকি রুমটা, যদি সেরকম কোনো ব্যাপার থাকতো? না তাও ঠিক, আপনার ঠিকই বলছেন কথাটা। হ্যাঁ তাহলে আমাদের কি নিজস্ব কোনো বুদ্ধি নেই নাকি? হ্যাঁ সেটাই, আপনাদেরও তো একটা দায়িত্ববোধ বলে কিছু আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ থাকো। সেরকম কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে, ডাকবে, আমরা আছি। আচ্ছা ঠিক আছে। হোস্টেল ম্যানেজারের সাথে কথা বলে রাতে ঘরে গেলাম। রাতের খাবার দাবার খেয়ে পড়াশোনা শুরু করলাম। পড়ছি। হঠাৎ ঘড়ির কাঁটায় দেখি 10:30 বাজে। এমন সময় দরজা ঠকঠকের আওয়াজ। আমি ভাবছি এই সময় আবার কে? একটু ভয় লাগলো, কারণ তখন বিশালের থেকে ওই ঘটনাগুলো শুনেছিলাম তো। একটু কাঁপা কাঁপা স্বরে সাড়া দিলাম, কে? আরে আমি বিশাল, খোল। ও দাঁড়া, যাচ্ছি। দরজা খুলতে এত সময় নিলি? না না কিছু না। ভয়টাই পেয়েছিস নাকি? আরে না না, একটু সাহস করে বিশালকে বললাম, যাতে বিশাল বুঝতে না পারে যে আমি ভয় পেয়েছি। যতই বল না না, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে। আরে ছাড় তো সব, বল এত রাতে। আজকে ভাবলাম তোর সাথেই শোবো। মনে মনে ভাবলাম, উফ ভাগ্যিস এলো, ভয় লাগছিল না হলে। হঠাৎ করেই বিশাল আর আমি যখন ঘুমিয়ে পড়লাম, কারেন্টটা চলে গেল। চাপ বাবা, এত রাতে কারেন্ট চলে গেল! বিশাল বলছে, যাক বাবা, কারেন্টটাও চলে গেল। আমি বললাম, হ্যাঁ রে ভাই, কি করবো এবার? বিশাল বলছে, ইয়ে কর, মোমবাতি জ্বালা, ঘর অন্ধকার পুরো। মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে না। বিশাল একটা বই খুলে পড়া শুরু করলো, আমি একটা বই খুলে পড়া শুরু করলাম। ঘড়ির কাঁটা তখন ঠিক 12:05। বিশাল বলল, উফ বড্ড গরম লাগছে রে। আমি গেলাম, কোথায় যাচ্ছিস? কারেন্ট নেই তো। তুইও ঘরে গিয়ে কি করে থাকবি? গরমই তো লাগবে। আমি হোস্টেলের ছাদে যাচ্ছি, যাবি তুই? চ হাওয়া খেয়ে আসি। না না, আমার একটু পড়ে নি, এখন যেতে ইচ্ছা করছে না। বলল, তাহলে আমি যাই। হ্যাঁ যা। তাহলে দরজাটা আটকে দে। দরজাটা আটকে দিলাম। দিয়ে যখন আমি পড়ছি, মোমবাতিটা হঠাৎ করে নিভে গেল। চাপ বাবা, জানলা খোলা নেই, দরজা দেওয়া, ঘরে হাওয়ার কোনো ইয়ে নেই, মোমবাতিটা হঠাৎ করে নিভে গেল কেন? আবার দেশলাই দিয়ে মোমবাতিটা জ্বালালাম, আবারও মোমবাতিটা নিভে গেল। এবার আমার একটু ভয় লাগা শুরু করলো, একটু ভীতু ছিলাম। আবারও মোমবাতিটা জ্বালানো শুরু করলাম। শুরু করতে না করতেই হঠাৎ করে ঘাড়ের পাশ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, আর সারা গায়ে আমার কাঁটা দিয়ে উঠলো। তারপর পিছনে একটা চেয়ার পড়ার আওয়াজ পেলাম। এইবার আমার ভয়টা যেন আরো বেড়ে গেল। পেছন ঘুরতেই দেখি খাট থেকে একটা
চেয়ার মাটিতে পড়ে আছে। চোখটা যেই ওপরের দিকে তুললাম, দেখি ফ্যানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ওকে দেখতেই আমি ভয় পুরো থতমত খেয়ে গেলাম। আর মেয়েটা চোখটা খুললো, তখন আরো ভয় পেয়ে গেলাম। মেয়েটা বলছে, এটা আমার ঘর, আমি রুমা। কেন এসেছিস আমার ঘরে? জানিস না এই ঘরে আমি কাউকে থাকতে দিই না? যে আসতে চায় এই ঘরে আমি তাকেই শেষ করে দিই। কোন সাহসে এসছিস? তাহলে দি তোকেও শেষ করে তোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। না বলে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি পরদিন সকালে উঠি। উঠে দেখি ঘড়ির কাঁটায় 7:30 বাজে। আমার পাশে দেখি দারোয়ান চাচা, হোস্টেল ম্যানেজার আর আমার বন্ধু বিশাল বসে। কি রে, শরীর ঠিক আছে? বিশাল আমায় বলল। আমি তখন বলি, হ্যাঁ কালকে রাতে আমি ইয়েকে দেখলাম। হ্যাঁ তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো। হোস্টেল ম্যানেজার আমায় বলল, আমরা ডিসিশন নিয়েছি যে এই ঘরটাকে পুরোপুরি ভাবে সিল করে দেবো, আর কোনো একটা বড় তান্ত্রিক এনে এই ঘরটাকে আত্মা মুক্ত করতে হবে, নাহলে এই ঘরটা সারা জীবনের জন্যই এরকম থেকে যাবে। ওটা করলে তো হয় না, একটা এত বড় আমাদের হোস্টেল ম্যানেজার আমাকে বলল আমাকে 252 থেকে 262 নম্বর রুমে শিফট করে দেবে আজকেই। আস্তে আস্তে হোস্টেল ম্যানেজারের দেওয়া কিছু ওষুধ খেতে, ডাক্তার ছিল হোস্টেলে, ডাক্তার দেখিয়ে আমি ধীরে ধীরে একটু সুস্থ হয়ে উঠি। প্রায় 1 সপ্তাহ মতো আমি জ্বরে ভুগছিলাম ওই ঘটনাটা দেখার পর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এপিসোড নাম্বার 63। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। তো এইরকমই ঘটনা শেয়ার করার জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ডেসক্রিপশনে যাবেন, সেখানে আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যাবেন। তারপর এভাবেই আমাদের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করবেন। বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভৌতিক রহস্য আমাদের পাশে আছে।